শুরু করছি চারটে চতুষ্কোণ আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমজিৎ। ফের গ্রেপ্তার পাক জঙ্গি। হাবড়া থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার পাক নাগরিক ওয়াহাব আলম, তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওয়াহাব আলম ওরফে রানা রাউফ, তাকে গ্রেপ্তার। পাক নাগরিকের আইএসআই যোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। রানাকে জেরা করে ইতিমধ্যেই তপসিয়া থেকে আরো এক গ্রেপ্তার মোহাম্মদ এজাজ, তাকে গ্রেপ্তার করা হয়েছে। রানা রাউফের সহযোগী হিসাবে কাজ করত এজাজ, এমনটাই সূত্র মারফত খবর। দুজনের সঙ্গে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই এর যোগ রয়েছে। স্লিপার সেল মডিউল তৈরির কাজ, বিভিন্ন রেল স্টেশন সহ বিভিন্ন আর্মি ক্যাম্পে নজরদারির দায়িত্ব ছিল রানার ওপর। পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দায় রানা রাউফ, এমনটাই জানা যাচ্ছে। ইন্ডিয়ান আর্মি, নেভি, রেল স্টেশন, আর্মি কোয়ার্টারে নজরদারি চালাতই রানা। ভুয়ো আধার কার্ড বানানোর অভিযোগ ধৃতের বিরুদ্ধে। 2012 সালের শেষের দিকে পাকিস্তান থেকে ভারতে আসে রানা, তারপর বেশ কিছুদিন বিহার, সেখান থেকে পাটনা, তারপরে হাওড়ায় পরিচয় হয় রানার সঙ্গে তপসিয়ার এজাজের। ক্রিপ্টোকারেন্সি মারফত চলতো টাকা আদান প্রদান, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। পাক জঙ্গি সন্দেহে গ্রেপ্তার পাকিস্তানের রানা। হাবড়ায় রানার ডেরা হাজির ইতিমধ্যে সিএনএর প্রতিনিধি। গ্রেপ্তার উত্তর 24 পরগনার হাবড়ার চংদা মোড় থেকে। রাত 12:30 নাগাদ এই চংদা মোড়ের দোকান বাজার বন্ধ, সেই এলাকায় একাই দাঁড়িয়ে অপেক্ষা করছিল এই রানা। সীমান্ত পার হয়ে বাংলাদেশে চলে যাওয়ার পরিকল্পনা ছিল। এখানেও কি তার কেউ পরিচিত ছিল? এখন তদন্ত করে দেখছে পুলিশ। প্রতিনিধি মফিজুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মফিজুল, যেটা জানা যাচ্ছে রানা রাউফ ইতিমধ্যেই তো গ্রেপ্তার করা হয়েছে, সেটা কি বাংলাদেশে চলে যাওয়ার একটা ছক কষছিল, তাহলে সেখানেও কি তার পরিচিত কেউ রয়েছে, কিছু জানতে পারছো পুলিশ সূত্রে? দেখো, ইতিমধ্যে গ্রেপ্তার হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করে সেই বিষয়টি স্পষ্ট হওয়ার চেষ্টা করছেন বেঙ্গল এসটিএফ এর কর্তারা। কারণ এই রানা রাউফ, যিনি পাকিস্তানের বাসিন্দা, যাকে জঙ্গি সন্দেহে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাত্রি 12:30 নাগাদ হাবড়া থানার এই চংদা মোড় এলাকা থেকে। চংদা মোড় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, এমন একটা জায়গায় এই জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হওয়া রানা অপেক্ষা করছিলেন। সেই জায়গা থেকে তিনি খুব সহজেই এই আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে তিনি বাংলাদেশ চলে যেতে পারেন। ফলে সেই রকম কোনো অপেক্ষা নিয়েই তিনি এই চংদা মোড়ে অপেক্ষা করছিলেন কিনা সেটাই এখন খতিয়ে দেখা হচ্ছে। এবং পাশাপাশি তিনি একা কেন অপেক্ষা করছিলেন, কার জন্য অপেক্ষা করছিলেন, রাত্রি 12:30টার পর এখান থেকে কিভাবে তিনি বাংলাদেশ সীমান্তে বা অন্য কোথায় যাবেন, সেক্ষেত্রে তার আর অন্য কোনো সহযোগী বা মডিউল তার এই এলাকায় ছড়িয়ে রয়েছে কিনা সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবার আমি জায়গাটা দেখাই, চংদা মোড় যে জায়গায় রয়েছি, তুমি দেখো গুরুত্বপূর্ণ একটা মোড়। এই চংদা মোড় থেকে এই বরাবর যে রাস্তাটা, একটা যশোর রোড, যেটা কিন্তু বারাসাত থেকে এই বনগাঁ দিকে আসছিল, এই জায়গা থেকে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একদিকে চলে যাচ্ছে বসিরহাট, তেঁতুলিয়া, বাদুড়িয়া। এই রাস্তাটা, যেই রাস্তা এই মুহূর্তে ছবি দেখাচ্ছে, সেটা চলে যাচ্ছে বসিরহাট, বাদুড়িয়া, তেঁতুলিয়া হয়ে সীমান্তবর্তী এলাকা, যেখান থেকে একাধিক বাংলাদেশে যাওয়ার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। তার ঠিক বাঁদিকে এই রাস্তা চলে যাচ্ছে বনগাঁ সীমান্ত এলাকায়। সেখান থেকে একাধিক বনগাঁ সীমান্ত এলাকার একাধিক সীমান্ত রয়েছে, যেখান থেকেও কিন্তু বাংলাদেশ সীমান্ত বা আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যেটা পেরিয়ে বাংলাদেশ যাওয়া যায়। ফলে এই জায়গায় চংদা মোড় এলাকা গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, যেখান থেকে যশোর রোড ভাগ হয়ে উত্তর 24 পরগনার দুদিকে, একদিকে বনগাঁ সীমান্ত, অন্যদিকে বসিরহাট সীমান্ত বরাবর রাস্তা চলে যাচ্ছে। সেই জায়গাতেই কিন্তু এই রানা অপেক্ষা করছিলেন। এবং খুব যে একটা বড় বাজার এমন একটা নয়, অল্প সংখ্যা কিছু দোকান বাজার এখানে রয়েছে, যেগুলো কিন্তু রাত্রি হলেই বন্ধ হয়ে যায়। বেশি রাত পর্যন্ত এখানে দোকান বাজার খোলা থাকে না। স্বাভাবিকভাবেই সেই মধ্যরাতে এই জায়গায় তিনি কিন্তু অপেক্ষা করছিলেন। এবং এসটিএফ সূত্রে আরও যেটা আমরা পাচ্ছি, যে চংদা মোড়ের যে কাঠমিল রয়েছে, সেই কাঠমিল এলাকাতে তিনি কিন্তু দাঁড়িয়েছিলেন এবং এই এলাকার মধ্যেই কিন্তু তিনি ঘোরাফেরা করছিলেন। এই যে বড় বাড়িটা দেখছো, নিচে একটি কাঠমিল রয়েছে, সেই এলাকাতেও তাকে কিন্তু দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন এবং সেখান থেকেও তাকে কিন্তু ধরা হয়েছে। ফলে এই পরিস্থিতির মধ্যে দিয়ে এখন এসটিএফ এর আধিকারিক থেকে শুরু করে নতুন করে হাবড়া থানা, তারাও যারা চেষ্টা করছে এই রানা তাহলে কি এবারে প্রথমবার এই হাবড়া চংদা মোড়ে এসছে, নাকি এর আগেও তিনি এই এলাকায় এসেছিলেন। ফলে এখানে তার কোনো কানেকশন রয়েছে কিনা, মডিউল ছড়িয়ে রয়েছে কিনা, বা এইখানে তার যে জঙ্গি কার্যকলাপের সঙ্গে এই এলাকার মানুষদেরকে যুক্ত করা হয়েছিল কিনা, সেই বিষয়টি ইতিমধ্যে খতিয়ে দেখা শুরু হয়েছে। তার ছবি দেখিয়ে বিভিন্ন এলাকার মানুষদের কাছে জানার চেষ্টা করা হচ্ছে যে এই ব্যক্তিকে তারা আদৌ এখানে দেখেছিল কিনা।
আমি যারা আশপাশের এখানকার দোকানদাররা রয়েছেন তারা কোন রকমভাবে দেখেছে কিনা সেই জিনিসটা আমরা একটু জানার চেষ্টা করব। যে ছবি ইতিমধ্যেই এসটিএফের তরফ থেকে দেওয়া হয়েছে, দাদা আপনারা এই এলাকায় থাকেন, এই ছবি এই ব্যক্তিকে কখনো দেখেছেন? না, একে কখনো দেখা হয়নি, দেখা হয়নি। না না দেখা হয়নি। একে কখনো দেখা হয়নি। না দেখেননি? না দেখা হয়নি। দেখেছেন একে কখনো কি এলাকায়? এ অতটা লক্ষ্য করতে পারবো না। না না, আসে যায় যারা ওদের সাধারণ লোকের সঙ্গে অতটা যোগাযোগ তো হয় না, দোকান নিয়েই ব্যস্ত থাকি। আপনারা কি শুনেছেন? আমি তো এইখানে 2টোর সময় শুনলাম যে এখান থেকে একজন পাকিস্তানি জঙ্গি ধরে নিয়ে গেছে, এইটুকুই জানি, আমরা এমনি কিছু জানি না তো। হ্যাঁ, 2টোর সময় আমার এক বন্ধু এসে বলছে যে তোমার চোংদামারের খবর কি? আমি যে চোংদামারের খবর তো কিছুই তো জানি না। তারপরে আর রিপাবলিকে দেখি যে এই খবর। আপনারা মানে এর আগে এই ধরনের কখনো কোনো খবর এখানে ঘটেছিল? এখানে কোনো খবর ঘটেনি, না ঘটেনি। এটা যে দোকানদার এখানে আপনারা আছেন, খুব বড় যে বাজার তাও তো নয়, এমনি শান্তিপুর এলাকা। এখানে কোনো ঝুট ঝামেলা হয় না, এটা কোনো ঝুটঝামেলা হয় না, পুরো ঝুটঝামেলা কিচ্ছু হয় না। এবার দেখো চংদামোড়ে এখানে কিন্তু একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকও রয়েছে, ফলে এই ব্যাংকটাকে রেকি করার জন্য সে এখানে এই রাত্রিবেলা এসেছিল কিনা সেটাও একটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ এসবিআই রাষ্ট্রায়ত্ত একটা ব্যাংক, সেই ব্যাংকের সামনেও কিন্তু তাকে ঘোরাফেরা করতে দেখা গেছে। আচ্ছা। ফলে এই যে রানা পাকিস্তানি বাসিন্দা যাকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে, এই ব্যাংকেও রেকি করা হয়েছিল কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। আমি একটু যিনি কাঠমিলের মালিক রয়েছে তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি, কারণ যেটা বলা হচ্ছে এই জায়গা পুলিশ এই জায়গাটা তাকে কখনো দেখেছেন? না, আমি দেখিনি। এই যে পাকিস্তানের জঙ্গি সন্দেহে বেঙ্গল এসটিএফ অ্যারেস্ট করেছে এইখান থেকে, কখনো দেখা গেছে? না না না, কোনোদিন দেখিনি। না না না। মফিজুল, এই তুমি যেমনটা বলছো যে চন্দ্রপুর এই চত্বরের মধ্যে কোনোদিন কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলেন ওই ব্যক্তি বা আশেপাশের কেউ, একটু যদি জানার চেষ্টা করো। আমার হয়নি তো কোনোদিনই কিছু এভাবে। না না না, এই প্রথম। এই রাত্রি 12:30টার সময় বা তার আগে গতকালকে এই এলাকায় এরকম অচেনা ব্যক্তি কাউকে ঘুরতে দেখেছেন? না 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 না। পুলিশ কি জানতে চাইলো আপনাদের কাছে? পুলিশ ফটো দেখে জানতে চাইলো যে এরকম কারোর আশেপাশে, আমি সবাইকে ফটোও পাঠিয়েছি, কেউ চেনে না, চিনতে পারছে না। না 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 না। এটা নিয়ে পুলিশও ইনভেস্টিগেশন। একেবারে মফিজুল, আমি আসবো তোমার কাছে আবারও। যে খবর আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত এই পাক জঙ্গি সন্দেহের পাকিস্তানের রানা রৌফ তাকে যে গ্রেফতার করা হয়েছে তার যে পরিচয় এখনো পর্যন্ত জানা যাচ্ছে, এবং বেশ কিছু ছবি দেখিয়ে কিন্তু জানার একটা চেষ্টা চলছে যে ঠিক কি পরিকল্পনা ছিল, কি কোনোভাবে বাংলাদেশে পালিয়ে যাওয়ার ছক ছিল, নাকি এই যে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মফিজুল তুলে ধরলেন যে একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে সেখানেও কোনো রকম পরিকল্পনা সে করছিল কিনা। মফির কাছ থেকে এখান থেকে ফিরে যাবো। মফিজুল, তুমি যেমনটা বলছিলে যে একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে, তুমি দেখালে সেই ছবিটাও, এখান থেকে একটা স্পষ্ট হতে চাইবো যে সীমান্ত, তুমি যেখান থেকে রয়েছে এখান থেকে সীমান্ত দূরত্বটা ঠিক কতটা? মানে তাকে এই রানা যদি যেতে চাইতো তাহলে কি কোনো পন্থা তাকে অবলম্বন করতে হতো, কোনো গাড়ি বা পায়ে হেঁটে যাওয়া যায় এরকম কোনো ব্যবস্থা? নিশ্চয় যারা এলাকার মানুষ তাদের কাছ থেকে জানতে চাইবে, এইখান থেকে বনগাঁর যে বর্ডার রয়েছে পেট্রোপল সীমান্ত, কত কিলোমিটার হবে এখান থেকে? এইখান থেকে ধরুন 27 কিলোমিটার। 27 কিলোমিটার পেট্রোপল সীমান্ত, মানে কাছের যে বর্ডার। এখানে যে বনগাঁ যে মানে খাল মতো যে পোলটা আছে ওটাই তো পেট্রোপল বলে। এইখান থেকে 27 কিলোমিটার। বসিরহাটে যে ঘোজাডাঙ্গা বর্ডার, এটা কত কিলোমিটার? কত এখানে ঘোজাডাঙ্গা বর্ডার কত 30-32 কিলোমিটার হবে। কত কিলোমিটার হবে এখান থেকে বর্ডার? এখান থেকে বর্ডার কত কিলোমিটার? তা 30 কিলোমিটার মধ্যে বনগাঁ যদি হয় তাহলে আপনার 30-32 কিলোমিটার। বনগাঁ এখান থেকে বসিরহাটের দিকে, বসিরহাটের দিকেও প্রায় সেরকম। ওইখানে বোর্ডে আছে তো। মানে গড়ে দেখাতে গেলে 30 থেকে 30 কিলোমিটারের মধ্যেই সমস্ত বর্ডারগুলো পাওয়া যাচ্ছে। ফলে গড়ে তোমাকে যদি বলা হয় তাহলে এখান থেকে কিন্তু বর্ডারের যে কিলোমিটারের দূরত্ব 30 থেকে 35 কিলোমিটারের মধ্যে বনগাঁ এবং বসিরহাট সমস্ত যে এগুলো আছে, সীমান্তগুলো আছে, বর্ডারগুলো আছে, তার ডিস্টেন্স কিন্তু হবে। আরও যদি ভালো করে দেখায়, এখান থেকে দেখো বসিরহাটের যে দূরত্ব, এখানে লেখা রয়েছে পরিষ্কারভাবে
পাবে দেখো 37 কিলোমিটার, এবং যদিও বসিরহাট থেকে গজাডাঙ্গা আরও বেশ কিছুটা সময় লাগে, মানে 40 কিলোমিটার মধ্যে বসিরহাটের যে গজাডাঙ্গা বর্ডার সেটার মানে দূরত্ব একটু বেশি, কিন্তু বনগাঁর যে সীমান্ত সেটা কিন্তু মানে 30 থেকে 32 কিলোমিটারের মধ্যেই এই বর্ডার কিন্তু আসবে। ফলে খুব বেশি যে দূরে এমনটা নয়, যে কোনো বাহন অবলম্বন করে এই ব্যক্তিরা তারা কিন্তু চলে যেতে পারতো। কিন্তু এই যে সন্ধ্যের পর এইরকম একটা জায়গায় চোংদা মোড়ে এই পাকিস্তানি যুবক যাকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে তার আসার কারণ কি ছিল? তদন্তকারী আধিকারিকদেরকে যে বিষয়টা ভাবাচ্ছে, প্রথমত হচ্ছে দীর্ঘক্ষণ ধরে এই চোংদা মোড়ে তার অপেক্ষার কারণ কি? তাহলে কি এই এলাকাতে তার পরিচিত বা তার মডিউলের কেউ কি রয়েছে, বা তার মডিউল কি এই চোংদা বা হাবড়া এলাকায় তিনি ছড়িয়েছিলেন? সেই ক্ষেত্রে তাদের জন্যই কি তিনি অপেক্ষা করছিলেন যে তাদের সাহায্য নিয়ে পরবর্তী তার কি কার্যক্রম, তার কি পরিকল্পনা সেটা করার? সেটা কি সীমান্ত দিয়ে বাংলাদেশ পালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা কিনা, নাকি এই এলাকায় কোনো রকম অপরাধমূলক কাজকর্ম করার কোনো পরিকল্পনা তাদের ছিল? সেই বিষয়টি কিন্তু অবশ্যই তদন্তে উঠে আসবে। বিষয় অবশ্যই এই বিষয়গুলো তদন্তে ঠিক কি কি দিক উঠে আসে নজর থাকবে। মফিজুল, আপাতত ধন্যবাদ জানাচ্ছি। পাক জঙ্গি সন্দেহে ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। হাবড়া থেকে গ্রেফতার হয়েছে ওয়াহাব আলম, তপসিয়া থেকে গ্রেফতার মোহাম্মদ এজাজ। মোহাম্মদ এজাজকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ। মোহাম্মদ এজাজের ডেরায় পৌঁছলো সিএনএর প্রতিনিধি। মোহাম্মদ এজাজ বেশ কয়েক বছর ধরে এখানে থাকতো বলে জানা যাচ্ছে। 5C তপসিয়া সেকেন্ড লেনে থাকতো মোহাম্মদ এজাজ। ধৃত ওয়াহাব আলম ওরফে রানা রউফ ও মোহাম্মদ এজাজ ইতিমধ্যেই জলে ধরা পড়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদে নতুন কি তথ্য সামনে আসে সেদিকে নজর রয়েছে। কিন্তু এই যে মোহাম্মদ এজাজ, তার ডেরায় গিয়েছিল আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা। কি প্রতিবেদন তুলে ধরেছেন সেখান থেকে দেখাবো আপনাদের। তপসিয়া এলাকা থেকে মোহাম্মদ এজাজ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো রাজ্য পুলিশের এসটিএফ। তার বিরুদ্ধে অভিযোগ রানা রফ, যাকে ইতিমধ্যেই পাক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ থাকার দরুন এবং পাকিস্তানি নাগরিক হিসেবে তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। এই মোহাম্মদ এজাজের বিরুদ্ধে যেটা অভিযোগ, ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি 5C তপসিয়া সেকেন্ড লেন, যে বাড়ি এখানেই থাকতেন মোহাম্মদ এজাজ, এবং এই 5C তপসিয়া সেকেন্ড লেনের ঠিকানা অনুযায়ী রানা রফ ওরফে ওয়াহাব আলম, যিনি আদতে পাকিস্তানি নাগরিক, 2012 সাল থেকে এই রানা রফ ওরফে ওয়াহাব আলম তিনি ভারতে এসে থাকা শুরু করেছিলেন। বিভিন্ন জায়গায় ঘাঁটি গেড়েছিলেন, ঠিক কথাই, কলকাতাতেও এসে পৌঁছেছিলেন তিনি, এবং মোহাম্মদ এজাজের হাত ধরেই তিনি ভুয়ো পরিচয়পত্র, আধার কার্ড তৈরি করেছিলেন এই 5C তপসিয়া সেকেন্ড লেনের ঠিকানায়। ফলে খুব স্বাভাবিকভাবেই বনগাঁ সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। হাবড়া এলাকায় তিনি থাকছিলেন এবং পাকিস্তানি নাগরিক এই ওয়াহাব আলম, এবং তার বিরুদ্ধে যেটা গুরুত্বপূর্ণ অভিযোগ যে এই ওয়াহাব আলম তিনি আমাদের ভারতবর্ষের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে রেলওয়ে স্টেশন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে আর্মি ক্যাম্প, আর্মি কোয়ার্টার, নেভি ক্যাম্পগুলো রয়েছে সেগুলির ছবি তুলে সরাসরি পাকিস্তানে পাঠিয়ে দেওয়া, তথ্য দেওয়া। ইতিমধ্যেই এই মোহাম্মদ ওয়াহাব আলম এবং তার সঙ্গে সঙ্গে এই মোহাম্মদ এজাজ, এই দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে তপসিয়া থেকে মোহাম্মদ এজাজকে গ্রেপ্তারি, যেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যেই এই দুজনকে আদালতে পেশ করে হেফাজতে নিয়ে রাজ্য পুলিশের ये बंदा यहाँ रहता नहीं है, पहले यहाँ रहता ही नहीं है। वो पैसा खा के यहाँ प्रूफ बनवाया है, पैसा खिला के। और उसका बनो है रमजानी का बनो है एजाज भाई। हाँ, मोहम्मद एजाज। वो अपना प्रूफ बोला मेरा भाई है। हम उसको कितना मरतबा बोले भी ये गलत कर रहे हो तुम। ये जो राना राउत का जिसका पिक्चर देखा आपने? हाँ, ये तो वाप नाम है इसका। हाँ, ये काठमांडू में रहता है। पूछिए नाम से। इजाज कहाँ रहता था? एजाज तो यहाँ शादी करके रहता है। इजाज ने कर दिया उसका हाँ, वो पैसा खा के उसका प्रूफ बनवाया है। कहाँ से बनवाया? यहीं से बनवाया अपना प्रूफ। सकते हैं आप कहाँ पे दुकान है? दुकान का यहाँ घर है उसका। अच्छा, ये ऐसे बहुत सारा बनाया सर। नहीं, ये फर्स्ट टाइम वो किया है। ये वो आप कितने दिन से रह रहा था इधर? यहाँ रहता ही नहीं है सर। इजाज कितना दिन से रह रहा था? इजाज शुरू से रहता है, शादी करके शुरू से ही है सर। आने के बाद वो आपसे फिर दोस्ती पोस्ती हुआ है। वो आपको बोला है कि हम आधार कार्ड बना देंगे, तुम्हारा सब कुछ बना देंगे, तुमको थोड़ा पैसा ले हमको देने पड़ेगा मेरा घर में काम हम कराने। वो ऐसे करके पैसा लिया था। लेकिन ये वहाब का कोई परिचय? और देखिए, वो नेपाल में वो जाके लड़के नेपाली लड़के से शादी किया था। 1 साल 2 साल रहा है, उसको छोड़ ये वहाब। अच्छा, जो आधार कार्ड बनवाया ना, वो शादी करके छोड़ भी दिया नेपाली लड़की को। लड़की खुद छोड़ दिया। अच्छा, का बात क्या बता रहे हैं हम? 2007 का बता रहे हैं। तब वहाँ पर ये काम करता। कब वो वहाँ से उससे कैसे हुआ? कॉफी शॉप में बैठे तो बैठते वहाँ पर, तो नेपाल में 8 फसल में मतलब दुकान में ड्रिंक फिंक सब मिलता है। वो बैठते बैठते उन लोगों का दोस्ती हुआ, यहाँ तक का आ गया। अच्छा, जब उसका हम लोग भी वहाँ काम करते थे। हम लोग जब पता चला, बोले ये क्या करो भाई,
तो हम लोग कितना बार तक मना भी किया। अच्छा फिर हम लोग जब मना किया तो रुक गया, फिर चपनी चपनी में वो लोग आया है, बनाया ये बैठा। नेपाल में काम करता है। क्या काम करता था? वो चप्पल उप्पल का। चप्पल का काम करता है। नेपाल में काम करता था। कितना टाइम वो पहले? काम में ही दोस्ती आ रही हुआ उसका। পাক জঙ্গি সন্দেহে গ্রেফতার দুজনকে ইতিমধ্যে আদালতে পেশ করা হলে 14 দিনের এসটিএফ হেফাজত। হাবড়া থেকে গ্রেফতার ওয়াহাব আলম, তপসিয়া থেকে গ্রেফতার মোহাম্মদ এজাজ। আর ইতিমধ্যেই এই দুজনকে 14 দিনের এসটিএফ হেফাজতের নির্দেশ বলে জানা যাচ্ছে। প্রতিনিধি অপু শীল রয়েছেন আমাদের সঙ্গে। অপু, আদালতের পর্যবেক্ষণ কি? দেখো, একদমই কিন্তু জঙ্গি সন্দেহে ধৃত দুজনকে কিন্তু আজ কিন্তু বারাসাত আদালতে পেশ করা হলে তাদের কিন্তু 14 দিনের এসটিএফ হেফাজতে নির্দেশ দেয় বারাসাত আদালত। যেটা আইনজীবী যেটা জানাচ্ছে, দুজনই পাকিস্তানের নাগরিক। তারা বনগা, পেট্রাপোল এবং বেনাপোল সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করে কাঠমান্ডুতে যাওয়ার পরিকল্পনা ছিল এবং হাবড়ার যে চোংদা এলাকা সেখান থেকেই তাদের দুজনকে ধরা হয়। এদের কাছ থেকে কিছু নথি উদ্ধার হয়েছে, আবার বেশ কিছু জিনিস ডিলিট করে দেওয়া হয়েছে। এবং তোমাকে বলে রাখি যে এর আগে পূর্ব বর্ধমান থেকে গ্রেফতার করার পরে কিন্তু তার যে মোবাইলের যে নাম্বার, সেই নাম্বারের ট্র্যাক ধরেই কিন্তু এই দুজনের টেস্ট পায় এবং সেই মতোই কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে গতকাল অভিযান চালায় এবং সেখান থেকে কিন্তু দুজনকে গ্রেফতার করে এবং আজ কিন্তু আদালতে পাওয়া যায়। এবং তোমাকে আরো বলে রাখি যে হামিদের সঙ্গে মোবাইলের যে সূত্র ছিল, সূত্রর যে নাম্বার পেয়েছিল সেটি কিন্তু স্বীকার করেছেন আইনজীবী। এবং কলকাতা সহ জেলার আশেপাশের বিভিন্ন কয়েকটি এলাকাও কিন্তু তারা ঘুরেছিলেন এবং এদের নিজেদের হেফাজতে নিয়ে সমস্ত নথি যাচাই করবে। পাশাপাশি এর সঙ্গে ভারতে কারা জড়িত ছিল তাও কিন্তু তারা দেখবে। এবং মূলত যে এই যে দুজন, তারা কিন্তু বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে এবং বিভিন্ন পাকিস্তানে যে সমস্ত ছবি বা নোটিশ যে সমস্ত পাঠানো হচ্ছে সমস্ত বিষয়ে তারা একেবারেই তদন্ত খতিয়ে দেখবে এবং দুজনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করবে। এর সঙ্গে আর কারা জড়িত আছে সেটাও দেখবে তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি যে কোনো নাশকতার ছক তারা কিন্তু বসেছিল কিনা সেই সমস্ত একাধিক প্রশ্ন যেমন সামনে, ঠিক পাশাপাশি কিন্তু আজ কিন্তু তাদের দুজনকে তাদের নিজেদের হেফাজত পেয়েছে এবং তাদেরকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করবে এবং এরপরে কি তথ্য আছে এর সঙ্গে কারা কারা জড়িত এমনটাই কিন্তু তদন্তকারী আধিকারিকরা দেখতে তদন্ত করে। বেশ, পরবর্তীতে নতুন কি তথ্য সামনে আসে সেদিকে অবশ্যই নজর থাকবে। অপু, আপাতত ধন্যবাদ। আর এই বিষয়ে আপনাদের শোনাবো সরকার পক্ষের আইনজীবী কি বলেছেন তিনি। দুজন পাকিস্তানি টেরোরিস্ট যারা দীর্ঘদিন ধরে ভারতের বুকে প্রবেশ করে কলকাতায় ঘাপটি মেরেছিল এবং ওরা এই 12 তারিখে কলকাতা এবং তার আশেপাশে দক্ষিণেশ্বর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ছিল এবং বিভিন্ন ছত্রছায়ায় এরা ছিল। আজকে এরা যশোর রোড ব্যবহার করে বাংলাদেশ বর্ডার বেনাপোল থেকে বাংলাদেশে প্রবেশ করার এবং কাঠমান্ডুতে যাওয়ার এদের একটা উদ্দেশ্য ছিল। সেই অবস্থায় গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ এদেরকে অ্যারেস্ট করে এবং আজকে এদেরকে ফরওয়ার্ড করেছে প্রাথমিকভাবে এবং 14 দিনের পিসি চাইছে। 14 দিনের পিসি লার্নেট কোর্ট অ্যালাউ করেছে। এটা 26/8/2026। পাকিস্তানি যে ডকুমেন্ট আছে তার কিছু ডকুমেন্ট এরা ডিলিট করে দিয়েছে, মোবাইল ডাটা, কিছু কমিউনিকেশন, ঠিক আছে, বিভিন্ন চ্যাট, এইগুলো কিছু পাওয়া গেছে যেগুলো তদন্তের সাথে এখনই বাইরে না আসাই শ্রেয়। আর যেগুলো আছে বাকিগুলো কিছু ডিলিট করেছে, সেগুলো পুনরুদ্ধার করার জন্যে এদের সোর্স অফ মানি, এরা কোন শেল্টারে ছিল, আর কেউ যুক্ত কিনা, দেশের পক্ষে কত বড় থ্রেট ছিল এটা, ভবিষ্যতের এদের টেরোরিস্ট অ্যাক্টিভিটিসের মধ্যে কী ধরনের পরিকল্পনা করেছিল, এই সমস্ত লোকেট করার জন্যে এদেরকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়েছে। 14 দিনের কাস্টাডি। এরা শেষে 26 তারিখে আবার কোর্টে ফরওয়ার্ড। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। তিনি কি বলেছেন শোনাবো। কিছুদিন আগে আমরা জানি যে লস্করে তৈবার সঙ্গে যুক্ত একজন জঙ্গি বলবো তাকে, যদিও এখনো ইনভেস্টিগেশন চলছে, সে আমাদের মুখ্যমন্ত্রীকে টার্গেট করেছিল, হাই ভ্যালু টার্গেট। তার মুভমেন্ট এবং যন্তর মন্তর যেখানে জেএনজিদের একটা আন্দোলন চলছিল সেটাও তাদের একটা উদ্দেশ্যভাবে টার্গেট ছিল। ইতিমধ্যে 4 মের পর পশ্চিমবাংলায় যে ভাবে রাজনীতি চেঞ্জ হয়েছে তাতে অনেকের এটা হয়তো বুকে ব্যথা হয়েছে, বিশেষ করে যেসব রাষ্ট্র যারা চাইছিল যে পশ্চিম। পাশাপাশি আপনাদের শোনাবো বিজেপি সাংসদ রাহুল সিনহা, আমরা কথা বলেছিলাম তার সঙ্গেও, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন। তৃণমূল কংগ্রেস এই পশ্চিম বাংলাটাকে
উগ্রপন্থীদের আতুর ঘর তৈরি করে। এখানে বাংলাদেশি পাকিস্তানি আরামভাবে বসবাস করেছে। এখানে নানা রকম জাল পাসপোর্ট, জাল রেশন কার্ড, জাল আধার কার্ড সব তৈরি করে উগ্রবাদী কার্যকলাপ এখান থেকে। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা কি বলেছেন শুনুন। বারবার বলেছি, গত 15 বছরে এই পশ্চিমবাংলা ওই সন্ত্রাসবাদীদের একদম ভালো সেফ হয়ে গেছে। জামাতে মুজাহিদ, আল কায়দা, তারপরে যখন পদত্যাগ করেননি হেরে যাবার পরে বাংলাদেশ থেকে বলতো না আপনি পদত্যাগ করবেন, আপনি লড়ে যান, আমরা আছি। বাংলা বেরিয়ে এসে স্বাধীন করে আমরা এই জন্যই তো উনি বলছেন